আমার মায়ের ছোটবেলায় মা এবং নানুর সাথে ঘটে যাওয়া ঘটনা। সত্যিকারের ভৌতিক এবং ভয়ঙ্কর একটি ঘটনা। প্রায় 30 বছর আগের কথা। আমি নানুর মুখেই শুনেছি সবকিছু। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে আসছি। প্রথমে একটু বর্ণনা দিই। আমার মা এবং মামারা ছিলেন 5 বোন এবং 3 ভাই। মা ছিলেন বোনদের মধ্যে মেজো। দেখতে সুন্দরী হওয়ায় প্রায় বদনজর লেগে থাকত। অসুখ বিসুখ পিছু ছাড়ত না। আমার নানা ছিলেন কৃষক। নানু বাড়ির পরিবেশটা একটু আলাদা ধরনের ছিল। মেইন রাস্তাটা থেকে একটু ভিতরে কাঁচা রাস্তার পাশে বাড়ি। চারিদিক নীরব, মাঝে মাঝে শুধু দূরে শেয়ালের ডাক শোনা যেত। পাশেই বিশাল চাষের জমি, আর বাড়ির সামনে বড় একটা পুকুর। পুকুর পাড়ে পাশাপাশি দাঁড়িয়ে থাকা 2টা 100 বছরের পুরনো কাঁচা মিষ্টি আম গাছ। পুকুরের পাড়ে একটি খেলার মাঠ, আর মাঠের পর অনেক বড় বেতের আড়া। গভীর রাতে সেখান থেকে নানা রকমের ভয়ঙ্কর ডাক ভেসে আসত। পাশ দিয়ে কাঁচা রাস্তা চলে গেছে অন্য একটি গ্রামের দিকে। মাঘ মাসের শুরু। গ্রামে তখন যেন বরফের কামড়। হাড় কাঁপানো শীত নিঃশ্বাস নিলেই কুয়াশার ধোয়া বের হয়। সেদিন সন্ধ্যায় বাড়িতে পিঠে পুলির উৎসব হলো। নলেন গুড় আর নারকেলের গন্ধে পুরো বাড়িটা ম করছিল। ছোটরা খেলছে, বড়রা হাসছে। পুরো বাড়িতে এক ধরনের আনন্দের আলো ছিল। পিঠে বানানো শেষ হতে হতে অনেকটা রাত হয়ে যায়। বাড়ির সবাই একে একে ঘুমিয়ে পড়ে। নানু তখন ঘুম না করে থালা বাসন ধোয়ার জন্য পুকুরে যেতে প্রস্তুতি নেয়। কুয়াশায় মোড়া জোছনা রাত। চারিদিকে এক অদ্ভুত নীরবতা, যেন গ্রামের সবকিছু ঠান্ডায় জমে গেছে। শুধু দূরে কোথাও থেকে মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যাচ্ছিল। নানু যখন পুকুরের দিকে হাঁটছিল, পায়ের নিচে ভেজা ঘাসের চপ চপ শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। পুকুরে গিয়ে নানু প্রথমে অবাক হয়ে গেল। চাঁদের আলোটা কেমন যেন অস্বাভাবিকভাবে পুকুরের মাঝ বরাবর ঝিলমিল করছে। মনে হয় কুয়াশা বেশি, তাই আলোটা এমন দেখাচ্ছে। এটাই মনে মনে ভাবলো নানু। ঠান্ডা পানি স্পর্শ করতেই হাত কেঁপে উঠল। তবুও দ্রুত থালা বাসন মাজতে শুরু করলেন। ঠান্ডার বিরক্তিতে নানু একটু জোরে মাজছিল, আর সেই শব্দ চারপাশের নীরবতা ভেদ করে প্রতিধ্বনির মতো ফিরে আসছিল। ঠিক তখনই পুকুরের মাঝের আলোটা হঠাৎ যেন আরো তীব্র হয়ে উঠল। কুয়াশা একটু সরতেই নানু যা দেখল, সেটা হলো পুকুরের ঠিক মাঝখানে একটা বিশাল কুচকুচে কালো 2 মাথাওয়ালা সাপ। অন্তত 8 ফুট লম্বা, পুরু এবং শক্ত শরীর। 2 মাথার উপর জলজলে উজ্জ্বল দুটো বস্তু, যার উপর চাঁদের আলো পড়ছিল। চাঁদের আলো পড়ে মাথার দুটো যেন আগুনের শিখার মতো ঝলসে উঠছিল। সাপটির ঠিক পাশে কুচকে থাকা তাজা খোলস, মানে সাপটি মাত্র খোলস বদলেছে, সে কারণে শরীরটা আরো অস্বাভাবিকভাবে চকচক করছে। নানু বিশ্বাস করতে পারছিলেন না চোখের সামনে এটা কি দেখছিলেন। 2 মাথাওয়ালা সাপ। নানুর শরীর ঠান্ডায় না আতঙ্কে কাঁপতে লাগলো নানু জানে না। তবুও নানু চাইলেও যেন চোখ সরাতে পারছিল না। এক অজানা আকর্ষণে নানুর চোখ সেদিকে যেন জমে গেল, যেন কোনো কিছুই তার আর নিয়ন্ত্রণে নেই। হঠাৎ করে নানু অনুভব করলো কেউ যেন তাকে শূন্যে তুলে বাড়ির উঠোনের দিকে ছড়ে ফেলল। প্রচন্ড ব্যথায় নানু জ্ঞান হারায়, কিন্তু কোনো কথা বলতে পারে না বা চিৎকার করতে পারে না। নানা ফজরের অনেক আগেই উঠে যেতেন ধানের মলম দেওয়ার জন্য। ধান গাছ থেকে ধান আলাদা করার পর অবশিষ্ট যে ধানটুকু থেকে যেত, তা গরুর সাহায্যে গরু দিয়ে পাড়িয়ে আলাদা করা হতো। একে মলম বলা হয়। উঠে নানা নানুকে অচেতন অবস্থায় দেখে অনেকটা ভয় পেয়ে যায়। বাকিদের ডেকে নানুকে ঘরে নিয়ে যায়। প্রচন্ড ঠান্ডায় নানুর হাত পা অনেক ঠান্ডা হয়ে যায়। খালামুনিরা নানুর হাতে পায়ে গরম তেল মালিশ করে। কিছুক্ষণ পর নানুর জ্ঞান ফেরে, কিন্তু অবাক করা বিষয়, কাল যে ব্যথা অনুভব হয়েছিল আজ তার কিছুই অনুভব হচ্ছিল না। কিন্তু এক রাতে তো এই ব্যথা কমা সম্ভব নয়। জ্ঞান ফেরার পর নানা আলাদাভাবে জিজ্ঞাসা করে, কি হয়েছিল তোমার? ওভাবে অচেতন হয়ে পড়ে গেছিলে কেন?
নানু সবটা খুলে বলে নানার কাছে। নানা কিছুটা আতঙ্কিত হয় এবং বলে, বাচ্চাদের এসব কিছু বলো না, তারা অযথা ভয় পাবে। আমি সময় করে সাপুরে ডেকে এনে বাড়িটা দেখিয়ে নেব। নানা সাধারণ সাপ ভেবে বিষয়টাকে অতটা গুরুত্ব দেয় না। সে তো আর জানতো না যে এই ছোট অবহেলা তার পরিবারের ভবিষ্যৎকে কতটা হুমকির মুখে ফেলতে যাচ্ছে। এরপর থেকে নানুর চলাফেরা, আচরণ সবকিছুতে অনেক পরিবর্তন চলে আসে। নানু সব সময় চুপচাপ থাকে, কারোর সাথে বেশি প্রয়োজন ছাড়া কথা বলে না। তারপর এক রাতের ঘটনা, নানু ঘুমিয়েছিল। ঘুমের মধ্যে নানু স্বপ্ন দেখে বিশাল বড় একটা সাপ, 2 মাথাওয়ালা সাপ। সেই সাপটা নানুর ঘরের সিলিং বেয়ে ঠিক নানুর খাটের উপর এসে ঝুলছে। 2 জোড়া চোখ যেন জ্বলন্ত লাভার মতো জ্বলছে, আর শরীরটা কালো কুচকুচে। সাপটি এবার এক কর্কশ কণ্ঠে কিন্তু শান্ত স্বরে বলে ওঠে, ভয় পাচ্ছিস? ভয় নেই, আমি মারিদদের একজন। সাপের রূপ নিয়ে বহু বছর ধরে পুকুরের পদ্ম ফুলের নিচে বসবাস করি। বলতে বলতে সাপের লাল চোখ দুটো হঠাৎ করে আরো জ্বলে ওঠে আর বলে, শুধুমাত্র পূর্ণিমার রাতে খোলস ছাড়ার কয়েক মুহূর্তে আমরা দৃশ্যমান হই, আর সেই মুহূর্তে আমাদের যারা দেখে তারা আর জীবিত থাকতে পারে না, তাদের চরম মূল্য দিতে হয়। নানুর কপালের কাছে নেমে এসে সাপটা ঠান্ডা বাতাস ছড়ে দিয়ে বলল, তোকেও সেই মূল্য দিতে হবে, তবে অন্যভাবে। তোর মেজ মেয়েকে চাই, তার প্রতি আমার নজর তার জন্মের পর থেকেই। ওই কারণেই তুই সেদিন রাতে বেঁচে ফিরেছিলি, আজও তুই বেঁচে আছিস শুধু ওর জন্য। তারপর লেজ তুলে খাটের পাশে মেঝেতে প্রচন্ড জোরে আঘাত করে সাপটা। মাটিটা কেঁপে হঠাৎ করে ফাঁকা হয়ে যায়। ধীরে ধীরে সে মাটির নিচ থেকে উপরে উঠতে লাগলো সোনায় ভরা একটা পুরনো কলসি। সাপটা ফিস ফিস করে বলল, তোর মেয়ের বদলে তুই এত সোনা পাবি, তোর ঘর সোনার আলোয় ভরে যাবে, কিন্তু কাউকে কিছু বলতে পারবি না, তাহলে তোর অনেক বড় ক্ষতি করব। নানু সেই জমে যাওয়া চোখের দিকে তাকিয়ে আছে, তার কথা বলার শক্তিও নেই। সাপটা সিলিং এর দিকে উঠে যেতে যেতে বলল, আমি আবার আসবো, কিন্তু পরের বার তোর মেয়ের রূপে। নানু ঘুমের মধ্যে চিৎকার করে কাঁদতে কাঁদতে ঘুম থেকে জেগে ওঠে। নানুর চিৎকারে সবাই আতঙ্কিত হয়। সবাই কারণ জানতে চাইলে নানু ভয়ে কাউকেই কিছু জানান না, কারণ নানুর এইসব বিষয়ে কিছুটা ধারণা ছিল। সে বুঝেছিল কাউকে জানালে ব্যাপারটা ক্ষতির দিকে যেতে পারে। এরপর থেকে নানু মেজ মেয়ে মানে আমার মাকে সবসময় নিজের কাছে রাখে, দূরে কোথাও যেতে দেয় না। একদিন দুপুরে নানু মাকে গোসল করিয়ে উঠোনে রোদে বসায়। সবাই স্কুলে যায়, কিন্তু মা অসুস্থ থাকায় স্কুলে যায় না। মায়ের চুলগুলো ছিল অনেক বড় এবং ঘন, যার ফলে নানু চুল ছেড়ে দেয় রোদে শুকাবে বলে। তেলের শিশি থেকে তেল ঢেলে নানু মায়ের মাথায় তেল মালিশ করতে থাকে। এমন সময় ঘরের টিনের চালে মাটির ঢিল ছুড়লে যেমন শব্দ হয় তেমন শব্দ হতে থাকে, অনবরত যেন শিলাবৃষ্টি হচ্ছে। আর আম গাছে একটা অদ্ভুত নাড়াচাড়া লক্ষ্য হয়। এত ঢিল পড়ছে, কিন্তু কোনো মাটির টুকরো বা কিছুই চোখে পড়ছে না, যেন অদৃশ্য কোনো কঠিন পদার্থ টিনের চালে অনবরত আঘাত আনছে। নানু এবার অনেকটা আতঙ্কিত হয়ে যায়। মা এসবের কিছুই টের পাচ্ছিল না, যেন সবটা শুধু নানুর সাথেই হচ্ছে, আর কেউ কিছু দিচ্ছে না বা শুনছে না। কয়েক মিনিট পরেই সব নীরব, স্থির, প্রকৃতি অস্বাভাবিকভাবে নীরব। এমন সময় নানু ঘুঙুরের শব্দ পায় পুকুরের চারপাশ থেকে। আর এক অদ্ভুত শব্দ, না ছিল কোনো গান, না ছিল কোনো সুর, এই যেন অন্য জগতের কোনো আওয়াজ। পুকুরের দিকে তাকাতেই নানু যা দেখে তার হৃদয়ে হিম হয়ে যায়, শরীরের রক্ত যেন শুকিয়ে যায়।
দেখে ঠিক মায়ের মতো কেউ পুকুরের পাড় দিয়ে হেঁটে বেড়াচ্ছে। সারা শরীরে সোনার অলংকার, পা থেকে মাথা পর্যন্ত সোনা দিয়ে ঢাকা। মাথায় জলজল করছে এক আলোকিত উজ্জ্বল বস্তুর তৈরি মুকুট। পুকুরের উপর দিয়ে হেঁটে আসছে। নানু এসব দেখে জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পর নানু একদমই বদলে যায়। কারোর সাথে একদমই কথা বলে না, একা একা থাকে এবং বারবারই সে জিনটাকে মায়ের রূপ নিয়ে আসতে দেখে। যখনই দেখতে পেত তখনই নানু বলে উঠত, হয়েছে, আবার চলে আসছে। আমি বারবার বলি আমি আমার মেয়ে দেব না, তাও আমার কথা শোনে না। হয়েছে, ঘুঙুরের ঝুমঝুম শব্দ করতে করতে আসে। এই বলেই নানু জ্ঞান হারায়। ধীরে ধীরে নানুর মাথায় চুলের জটা বাঁধতে শুরু করে। এরপর নানা এই বিষয়ে নানুকে অনেক জেরা করে আর নানু সবটা বলে। নানা এলাকার এক কবিরাজ আনে। কবিরাজকে সবটা বলা হয় এবং কবিরাজ নিজের মতো করে চিকিৎসা শুরু করে। পুকুর পাড়ে যেতেই কবিরাজ ভয়ঙ্কর কিছু অনুভব করে। সে বুঝতে পারে এই কাজ তার সাধ্যে নেই। কবিরাজ নানাকে সবটা খুলে বলে, এ হচ্ছে মারিদ জাতের জিন, এ আমার সাধ্যে নেই। আমি সেই সাথী জিন দ্বারা চিকিৎসা করি যারা ওর তুলনায় অনেক দুর্বল। আমি আপনাকে এক হুজুরের সন্ধান দিচ্ছি, এই কাজ পারলে একমাত্র উনিই পারবেন। মাকে আর নানুকে একটা তাবিজ দিয়ে কবিরাজ বিদায় নেয়। ফলে নানা আরো দুশ্চিন্তায় পড়ে যায়। এরপরে যা ঘটলো, এই বিপদের আশঙ্কাই নানু করেছিল। পরের দিন রাতে সবাই যার যার ঘরে শুয়ে পড়ে। নানা চলে যায় বড় পুকুরটি পাহারায়। নানু নিজের বিছানায় আধ ঘুম অবস্থায় শুয়ে আছে। চারপাশে এক ঠান্ডা স্তব্ধ নীরব পরিবেশ। দূর থেকে শিয়ালের ডাকও শোনা যাচ্ছে না। এমন সময় সেই ঘুঙুরের আওয়াজ ভেসে আসছে বাড়ির উঠোন থেকে। উঠোন থেকে শব্দটি নানুর ঘরের দিকে আসছে। ভয় আতঙ্কে এত ঠান্ডাতেও নানু ঘামতে থাকে। নানু দেখতে পায় দরজার উপর ফাঁকা জায়গা দিয়ে সেই ভয়ঙ্কর সাপটি ঘরে প্রবেশ করে। মুহূর্তে সাপটি ভয়ঙ্কর রূপ ধারণ করে। সাপটার শরীরের উপর হঠাৎ করে চিড়ে যাওয়া ফাটল তৈরি হতে থাকে। ফাটলগুলোর ভিতর থেকে লালচে সাদা আগুনের মতো আলো বেরোতে থাকে। মাংসের ছিঁড়ে যাওয়ার শব্দে পুরো চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। তার দুই চোখ ভয়াবহভাবে বড় হতে থাকে, রক্তাভ গোলাকার, ঠিক যেন মানুষের চোখের মধ্যে নরকের আগুন ভরা। চোখ দুটো এমন ভাবে জ্বলে যে দেখা মাত্রই বুকের ভিতর শীতলতা নেমে আসে। সাপের লম্বা লেজটা হঠাৎ দুই ভাগ হয়ে ধীরে ধীরে মানুষের মতো গা ছমছমে হাড় গোড়যুক্ত পায়ের রূপ নেয়। আঙুলগুলোর শেষে লোহার মতো বাঁকানো নখ, যা জমিন ছুঁতে মাটি চেনার শব্দ হয়। সাপের মাথা দীর্ঘ হতে হতে বিকৃত হয়, একটা অর্ধ মানুষ অর্ধ দানবীয় আকৃতিতে রূপ নেয়। দাঁতগুলো এক একটা দাঁত ছুরির থেকেও লম্বা আর মুখের কোণ থেকে ধোঁয়া বের হয়। মারিদ জিন একটা গর্ভীর ভীত কাঁপানো গর্জন করে, যেন হাজারটা সাপ একসাথে ফোঁস করছে আর কোনো প্রাচীন দানব একই সাথে হাসছে। গর্জনের তাপে চারপাশের বাতাস গরম হয়ে ওঠে। ভয়ঙ্কর দানবটি এক ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, তোকে বলেছিলাম না কাউকে কিছু না বলতে, তুই বলেছিস, এবার দেখ আমি কি করি, তোকে প্রতিদান দিতে হবে। এই বলে সে এক ভয়ঙ্কর কালো ছায়ার মতো বেরিয়ে যায়। আর নানু গোয়াল ঘরে গরুর চিৎকার শুনতে পায়। সকালে জ্ঞান ফেরার পর এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায় সবাই। গোয়াল ঘরে একটা গরু আর জীবিত নেই। গরুগুলোর শরীর বিশেষ ক্রিয়ায় নীল রং ধারণ করেছে। নানুর বুঝতে বাকি রইল না কাজটি কার। এরপর মায়ের শরীর আরো খারাপ হতে শুরু করে। পরিবারের উপর নেমে আসে এক ভয়ঙ্কর কালো ছায়া। নানা আর দেরি না করে কবিরাজের দিয়া সেই ঠিকানায় চলে যান। হুজুরের নাম ছিল হযরত মনির শাহ আলম। তিনি বহু বছর ধরে জিন, পরী এবং অদৃশ্য দুনিয়ার সাথে লড়াই করছেন। তার পোষা জিনগুলো অনেক শক্তিশালী। নানা হুজুরকে অনুরোধ করে সে রাতেই বাড়ি নিয়ে এলেন। গভীর রাত, কুয়াশায় ডুবন্ত রাস্তা দিয়ে যখন তিনি বাড়ির সামনে পৌঁছলেন তখন চারিদিক নিস্তব্ধ, কিন্তু তার অনুভূতিতে অন্য কিছু। বাড়িতে ঢুকেই তিনি থেমে গেলেন। চোখ বন্ধ করে ধীরে ধীরে বললেন, এ বাড়ির উপরে তো ভারী ছায়া পড়েছে। এটা সাধারণ জিন না, এটা বহু শতাব্দী পুরনো মারিদ জিন। উঠোনে একটা গোল বৃত্ত থাকে, সেখানে নানুকে বসানো হয়।
বাড়ির সবাইকে এক পাশে দাঁড় করিয়ে হুজুর দোয়া কালাম পড়তে শুরু করেন এবং অনেক সময় পর জিনটিকে নানুর উপর হাজির করানো হয়। সাথে সাথে নানুর চোখ লাল হয়ে যায়। চারপাশের সবাই ভয় এবং উত্তেজনায় কাঁপতে শুরু করে। নানু যেন আর নানু নেই, তার শরীরটা ধীরে ধীরে কাঁপতে কাঁপতে শক্ত হয়ে উঠেছে। মুখটা বিকৃত, দাঁতগুলো এমন ভাবে বের হয়ে আছে যেন যে কোনো মুহূর্তে কাউকে ছিঁড়ে ফেলবে। নানু হঠাৎ গর্জন দেয়, ওই লোকটাকে বের করে দে, সে আমাকে পোড়ায়। হুজুর বললেন, কে তুমি? আল্লাহর নামে বলো, তুমি কোন জাতের জিন? নানুর গলা হঠাৎ বদলে গেল, গভীর ভারী গর্জনের মতো। আমি আগুনের সন্তান, তুমি আমাকে বের করতে পারবে না হুজুর। তোমার দোয়া আমার গায়ে আগুনের মতো লাগে। হুজুর তার মিসওয়াকটা উঁচু করতেই নানু চিৎকার করে উঠল। আশেপাশের গাছ কেঁপে উঠল, বাতাসে বারুদের গন্ধ ছড়িয়ে গেল। গোয়াল ঘর থেকে কালো ধোঁয়া উঠতে লাগলো। বাড়িদের উপস্থিতি নিশ্চিত। হুজুর চোখ বন্ধ করলেন, শুরু করলেন বিভিন্ন সূরা। প্রথম লাইন পড়তেই নানু হাউমাউ করে কাঁদতে লাগলেন। দ্বিতীয় লাইন পড়তেই তার শরীর মাটির উপর ঘুরতে লাগলো, যেন কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে। তৃতীয় লাইন শেষ হতেই নানুর গলা থেকে আর্তনাদ বেরিয়ে এলো, থামো থামো, তোমার কণ্ঠ আমার গায়ে আগুনের বৃষ্টি ফেলে। জিনটি বলে ওঠে, আমি অনেক শক্তিশালী, আমি মেয়েটাকে নিয়ে যাব। তারপর হুজুর গর্জন করে ওঠে, আল্লাহর কালাম পড়তে শুরু করে। মনির শাহ আলম তার চাদরের ভিতর থেকে একটা পুরনো তালাবদ্ধ লোহার কলস বের করেন। তিনি গম্ভীর কণ্ঠে বলেন, এ কলস আগুনেরও আগের কলস। একবার কারো আত্মাতে বন্দী হলে 1000 বছরেও বের হতে পারে না। তিনি দ্রুত দোয়া পড়তে লাগলেন। হঠাৎ কলসের মুখ থেকে অদ্ভুত সিটির শব্দ বের হতে লাগলো, যেন ভিতর থেকে শক্ত কিছুকে টেনে নেওয়া হচ্ছে। মারিদ বুঝলো তাকে টেনে নেওয়া শুরু হয়েছে। সে পাগলের মতো চিৎকার করতে লাগলো। হঠাৎ নানুর গলায় এক কালো ছায়া দেখা গেল। নানুর মুখ দিয়ে এক কালো ছায়া বের হতে লাগলো। একটা ঝড়ের মতো আলো তাকে পাক খাইয়ে সরাসরি কলসের ভিতর ঢুকিয়ে দিল। তার সাথে সাথে কলসের ঢাকনা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তামার তালা নিজে নিজেই লেগে গেল। এক মুহূর্তেই যেন সব নিস্তব্ধ, হাওয়া থেমে গেল, বাতাসের গন্ধ সাধারণ হয়ে গেল, রাত আবার স্বাভাবিক হয়ে গেল। এরপর নানু কিছুদিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। নানা বাড়ির পুকুরটি ভরাট করে দেন। তারপরেও কিছুদিন সেখানে সাপের বাচ্চা দেখা যেত, কিন্তু আগের মতন তেমন কোনো সমস্যা হয়নি। এখন সেই পুকুরের উপর মামা নিজের বাড়ি করেছেন এবং এখন সবই স্বাভাবিক। আজকে এই পর্যন্তই, অনেক বড় হয়ে গেল ঘটনাটি। আজকে যে ঘটনাটা শেয়ার করব তা ঘটেছিল আমার সাথে। আমার নাম রিমু। আমি তখন ক্লাস 9-এ পড়ি। 2016 সাল, মাসটা মনে নেই। 1 তারিখ আমরা একটা নতুন বাসা ভাড়া নিই। বাসাটাতে আগে আমার মামার বন্ধু থাকতো। মামার বন্ধুর বোর বাচ্চা হতে গিয়ে মারা যায় মাত্র 21 দিন। আর এই 21 দিন পরেই বাসাটা ওরা ছেড়ে দেয়। তারপর মামার মাধ্যমে বাসাটা আমরা ভাড়া নেই। নতুন বাসায় পা রাখতেই কেমন যেন শরীরটা হিম হয়ে এলো। আশেপাশে কোনো ঘর নেই। বাড়ির মালিকের বাসা, আর তার পেছনে আমাদের ঘরের পেছনে একটা দরজা। দরজাটা খুলে দেখি ঝোপঝাড়, বড় বড় গাছ, এক কথায় জঙ্গল, আর তার পাশে ছিল কবরস্থান। কেমন যেন লাগছিল আমার। তারপরও বাসায় সারা দিন সবাই মিলে ঘর গোছালাম। বাড়ির মালিকের বউ এসে মাকে বলল, ঘরের পিছনে যে দরজাটা আছে সেটা সব সময় বন্ধ রাখবেন, আর মাগরিবের পর কেউ খুলবেন না। মা বলল, কেন? মালিকের বউ বলল, চোর ডাকাত ঢুকতে পারে। তাই বললাম আর কি। মা বলল, ঠিক আছে। আমরা ছিলাম 3 বোন আর বাবা মা। আমি অনেক রাত পর্যন্ত লেখাপড়া করতাম, তাই আমি একা শুনতাম, আর আমার 2 বোন একসাথে ঘুমাতো। তো ওরা ওদের রুম পছন্দ করে নিল, আর আমার ভাগ্যে পড়ল ঘরের শেষ রুমটা। ওই রুমে থাকতো মামার বন্ধু আর তার বউ, যিনি মারা গেছেন 21 দিন আগে। আর তার পাশে আছে
পাকের রুম, মানে রান্নাঘর। আর রান্নাঘরের দরজাটা ছিল যেটা খুলেই জঙ্গল কি আর করা, ওই রুমটা আমি নিলাম। তো সারা দিন অনেক কাজ করে অনেক ক্লান্ত ছিলাম সবাই। খেয়ে লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়লাম রাত 12টায়। মাঝরাতে আনুমানিক 2:30 হবে। মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। আমার রুমে খুব কালো, মুখটা ভাল্লুকের মতো, ক্লিয়ার দেখছিলাম না, ঘোলা ঘোলা ছায়ার মতো। আর আমি লড়াচড়া করতে পারছিলাম না। অনেক চেষ্টা করলাম নড়াচড়া করার, কিন্তু পারলাম না। অনেক চেষ্টা করলাম নড়াচড়া করার, কিন্তু পারলাম না। এবং চিৎকার করার চেষ্টা করছিলাম, শ্বাস নিতে পারছিলাম না। ছায়াটা আমার একদম কাছে চলে এসেছিল। হঠাৎ আমি খুব জোরে নড়ে চড়ে বসলাম, জোরে জোরে শ্বাস নিতে লাগলাম, আর এক দৌড়ে চিৎকার করে পাগলের মতো রুম থেকে বেরিয়ে গিয়ে ঘর থেকে বের হয়ে ওই ঘরের দরজাটা খুলে ফেললাম। যে দরজাটা খোলার পর জঙ্গল ছিল। দরজাটা খোলার সাথে সাথে খুব জোরে একটা বাতাস আমার গায়ে লাগলো, আর আমি বেহুশ হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম বাসার সবাই পাশে বসে আছে। বাবা হুজুর থেকে তাবিজ নিয়ে এলো। এরপর আর শুতাম না বোনদের সাথে, থাকতাম, কিন্তু আমার শরীরটা দিন দিন দুর্বল হতে লাগলো। মনে হতো সব সময় কি একটা আমার সাথে থাকে। একদিন বাড়ির মালিকের কাজের মেয়ে আমাদের বাসায় আসে আর আমাকে বলে, আপনাকে একটা গোপন কথা বলবো, প্লিজ কাউকে বলবেন না। আমি যে আপনাকে এই কথাটা বলছি, মালিককে বলবেন না। আমি বললাম, ঠিক আছে, বিনা দ্বিধায় বলতে পারো। তিনি বললেন, কি বলবা? এখানে খুব খারাপ একটা কালো জিনিস আছে। সেটা প্রেগনেন্ট মহিলা আর অবিবাহিত মহিলাদের আছর করে। মামার বন্ধুর বউ নাকি ওই জিনিসটা মেরেছে, কারণ সে প্রেগনেন্ট ছিল, তাই তারা বাসাটা ছেড়ে দেয়। আর বাড়ির মালিকের ছেলে বউয়েরও নাকি 2বার বাচ্চা নষ্ট হয়ে গেছে। আর ওই জঙ্গলে নাকি রাতে মাঝে মাঝে অনেক রকম শব্দ শোনা যায় বলে আরো বলল, 1 বছর আগে নাকি একটা ছোট ছেলে এই জঙ্গলে একটি আম গাছের নিচে পড়েছিল, কিন্তু কিভাবে মরল কেউ জানতে পারেনি। সবার ধারণা ওইটাই মেরেছে, সেই জিনটাই মেরেছে। আমি তো সব কথা শুনে ভীষণ ভয় পেয়ে গেলাম, আর সব কথা মাকে বললাম। মা ব্যাপারটা তেমন সিরিয়াস ভাবে নিল না। কিছুদিন ভালোই ছিলাম। একদিন রাতে 2:40 মতো হবে, ঘুম ভেঙে গেল। টয়লেটে গেলাম। টয়লেটে খুব ছোট্ট লোহার জানালা আছে। জানালাটা খুললে জঙ্গলটা দেখা যায়। টয়লেটে গিয়ে দেখি জানালা খোলা। তো বন্ধ করতে গেলাম। বন্ধ করতে যেতেই খুব জোরে জোরে বাতাস হতে লাগলো আমার মুখে। তাড়াতাড়ি জানালা বন্ধ করে দিলাম। তারপর বিছানায় গিয়ে ঘুম আসছিল না। হঠাৎ একটা আওয়াজ আসছিল বাইরে থেকে। ঘোড়া ডাকলে যেমন আওয়াজ হয়, ঠিক তেমন আওয়াজ। ভয়ে ধোয়া পড়ে চোখ বন্ধ করে রইলাম। কখন ঘুমিয়ে গিয়েছিলাম বলতেও পারবো না। এরপর প্রতিদিনই রাত 3টায় ঘুম ভেঙে যেত আর আওয়াজটা শুনতাম। একদিন বিকালে আমার ছোট খালামণি আর তার স্বামী, মানে আমার খালু, আমাদের বাসায় আসলো। তো বাবা অফিস থেকে তাড়াতাড়ি চলে আসলো। আসার সময় বড় বড় 2টা মাছ আনলো। আমি মাছগুলো বাবার হাত থেকে নিয়ে বটি নিলাম কুটার জন্য। আর বিড়ি বিড়ি করে কি যেন বলছি। মা বলল, বটিটা আমায় দে, আমি কুটবো। আমি মার উপর খুব গরম হয়ে বলতে লাগলাম, আমি কুটবো। আমার পুরো শরীর কাঁপছিল। আমি বটিটা নিয়ে মাছগুলাকে কোপাতে লাগলাম। মা বলে উঠল, কি ব্যাপার, তুই মাছগুলাকে এভাবে কাটছিস কেন? আমি মাকে জোরে ঝাড়া মারলাম আর মাছগুলাকে কোপাতে থাকলাম। বাসার সবাই দৌড়ে পাকের ঘরে আসলো। আমাকে দেখে সবাই থ হয়ে গেল। সবাই আমার হাত থেকে বটিটা নেওয়ার চেষ্টা করছিল, যদি আমার সাথে কিছু করে ফেলি আমি, কারণ সবাই বুঝতে পারলো যে আমার সাথে কিছু একটা ভর করেছে। অনেক কষ্টে ওরা বটিটা আমার হাত থেকে নিল, আর আমি সবাইকে ধাক্কা মেরে পাকের রুম থেকে বেরিয়ে চলে এলাম
রুমে ঢুকে লক করে দিলাম। আমার হাতে কাচের চুড়ি পরানো ছিল। চুড়িগুলো আমি ভেঙে চুড়ি দিয়ে আমার নিজের হাত কেটে রক্ত চুষে সবাই দরজা বাড়ি দিচ্ছিল। তখন বাবা হুজুর আনলেন। হুজুর জোরে জোরে দোয়া পড়তে লাগলেন, আর আমি দরজা খুলে বেহুশ হয়ে গেলাম। চোখ মেলার পর মাথাটা ভীষণ ব্যথা করছিল। আমি মাকে বললাম, মা আমার কি হয়েছে বলো তো? মা বলল, তুই এত কিছু করে বলছিস, তোর কি হয়েছে? তোর হাত দেখ, কাছে চুরি দিয়ে কেটেছিস। কি করেছিস হাতটা দেখ তো। আমি দেখলাম আমি কি কি কাণ্ড করছি। আমি শুনে রীতিমতো অবাক। আমার কিছু মনেই নাই। আমার শুধু মনে আছে আমি বাবার হাত থেকে মাছের ব্যাগটা নিয়েছিলাম। হুজুর বলল, ঘরটা ভালো না, ঘরটা বন্ধ করতে হবে। আর হুজুর আমাকে দোয়া পড়ে ফু দিয়ে দিলেন, আর বাবাকে একটা কালো মুরগি আনতে বললেন, আর বললেন মুরগিটা সকালে আজান দেওয়ার সাথে সাথে জবাই করে রক্তগুলো আমাকে দিবেন, আমি রক্ত দিয়ে তাবিজ লিখে দিব। বাবা রাতেই মুরগি কিনে পাকের ঘরে বেঁধে রাখলেন। আজানের সময় মা চিৎকার করে উঠলেন। সবাই দৌড়ে গিয়ে দেখি পাকের ঘরে রক্তের ফোঁটা, মুরগির পাকনা পড়ে আছে, নিচে রক্তের দাগ দেখি টয়লেট পর্যন্ত গড়িয়েছে, আর মুরগির পাকনা সব জায়গায় পড়ে আছে। আর দেখি টয়লেটের ছোট্ট জানালাটা খোলা, তার মানে মুরগিটা জানালা দিয়ে নিয়ে গেছে কেউ। কিন্তু এটা কি করে সম্ভব? কারণ জানালার ফাঁক অনেক ছোট, আর এতটাই ছোট যে হাতটা ঠিকঠাক মতো ঢোকে না। তাহলে মুরগি নিল কি করে? মা বলল, মা নাকি টয়লেটের জানালাটা আর দরজাটা নিজ দায়িত্বে বন্ধ করেছে। তাহলে সেটা খুলল কিভাবে? পরের দিন 11 জন হুজুর আসলেন, ঘর বন্ধ করলেন, আমাকে তাবিজ দিলেন। বাইরের কেউ আসলে ঘরের পানি ছিটাতে বললেন, আর বললেন বাসা পাল্টাতে। বাবা নতুন বাসা খুঁজতে লাগলো। প্রতিদিন রাতে 3টায় আমার ঘুম ভেঙে যেত, আর ঘোড়ার মতো ডাক শুনতে পেতাম। খুব ভয় পেতাম। কিছুদিন রাত 3টায় ঘুম ভাঙার পর টয়লেটে এত বেগ পেলে না গিয়ে উপায় নাই, বন্ধের ডাকলাম। এটা তো গভীর ঘুমে একাই গেলাম টয়লেটের দিকে। এমন সময় শব্দ পেলাম, ছোট্ট জানালাটা জোরে জোরে একটা বাতাস হচ্ছে, খুলে গেল, আর ওই ঘোড়ার আওয়াজটা শোনা যাচ্ছে খুব কাছ থেকে। আমি একটা চিৎকার দিয়ে টয়লেট থেকে বেরিয়ে রুমে গিয়ে কাঁদতে লাগলাম। হঠাৎ দেখি আমার ঘুম পাচ্ছে। চোখ বন্ধ করতেই আমি নড়তে চড়তে পারছিলাম না, শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল, মুখে চিৎকারও করতে পারছিলাম না। হঠাৎ জোরে জোরে শ্বাস ফেলে নড়ে চড়ে উঠলাম, বসে পড়লাম, আর শ্বাস নিচ্ছি। শুনি আজান দিচ্ছে। দোয়া পড়া শুরু করলাম। সকালে ব্যাপারটা বাসার সবাইকে বললাম। বাবা হুজুরকে বলল, সব হুজুর বলল বাসা ছেড়ে দিতে হবে। অনেক কষ্টে 2 দিন পর একটা বাসা পাওয়া গেল। আমি তো মহা খুশিতে ছিলাম, কিন্তু সেই খুশি বেশি দিন রইল না। নতুন বাসায় উঠলাম। বাসাটা 2 তলা ছিল। আমরা 2য় তলায় কয়েকদিন ভালোই কাটছিল। একদিন সন্ধ্যায় আমি আর আমার মেঝো বোন শপিং করার জন্য সিঁড়ি দিয়ে নামছি। আমার বোন আগে নেমে গেল, আমি নামছি। হঠাৎ মনে হলো কে যেন আমায় ধাক্কা মারলো, আর আমি সিঁড়ি দিয়ে গড়িয়ে একদম নিচে পড়ে গেলাম। আমার বোন চিৎকার করে সবাইকে ডাকলো। ওই দিন মাথায় আর পায়ে ভীষণ ব্যথা পেয়েছিলাম। ডাক্তার বলল 1 মাস আমি হাঁটতে পারবো না। ঠিক আগের মতোই প্রতিদিন 3টায় আমার ঘুম ভেঙে যেত। আরেকদিন চোখে ঘুম ঘুম ভাব নিয়ে নড়তে চড়তে পারছিলাম না, আর আমার কাছে মনে হচ্ছিল কেউ ফিস ফিস করে কিছু বলছে। ঘোলা ঘোলা একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। আবার উঠে পড়লাম। পরদিন বাবা জিন আছরের কবিরাজের কাছে আমায় নিয়ে গেল। তিনি 7 পুকুরের পানি বড়ি পাতা দিয়ে গোসল করতে বললেন, আর 10টায় ডাব পড়া দিলেন। কিছুদিন ঠিক ছিলাম, আবার একই সমস্যা। আর একটা জিনিস খেয়াল করলাম যে আমার চোখে যখন ঘুম ঘুম ভাব থাকে, তখনই ওই জিনিসটা আমার উপর ভর করে, আর আমি তখন আর নড়াচড়া করতে পারি না। অন্য সময় ঠিক থাকি। এইভাবেই দিন চলতে থাকে। যখন আমার ঘুম ঘুম ভাব হতো, তখন আমায় ভর করত। আর একটা কালো ছায়া দেখতাম দাঁড়িয়ে আছে। মা বাবাকে এই সব বলা বন্ধ করে দিলাম, আর ভালো লাগে না বলতে, কারণ তারা টেনশন করতো আমায় নিয়ে। ওই দিন দুপুরে
আমি একা ঘুমাচ্ছি, ঠিক ঘুম ভেঙে দেখি লম্বা কালো ছায়া হাঁটছে। যখন শোয়া থেকে উঠে বসলাম তখন দেখি কিচ্ছু নেই। পরের দিন রাতেও তাই হলো। আরো শুনতে পেলাম ঘোড়ার ডাকটা। ও ভয়ে সকালে উঠে বাসায় বললাম আমার নিচের তলায় যে ভাড়াটিয়া থাকতো তিনি ছিলেন হিন্দু। তিনি তিনি এক মহিলার কথা বলল। ওই মহিলা জিন ভূত তাড়ায়। তো ওই মহিলার কাছে মা আমি গিয়ে সব কথা খুলে বললাম। সেই মহিলা বললেন ওই কালো দানব তোমার রক্ত খাইছে। তুমি যেদিন কাচের চুড়ি দিয়ে হাতটা কেটে রক্ত খাইয়েছ সেদিন থেকেই সেই দানবটা তোমার রক্ত খেয়েছে। আর প্রথম দিন রাতে তুমি ভয় পেয়ে বাইরে দরজা খুলে অনেক বড় ভুল করেছ। এখন এটাকে তাড়ানো অনেক কঠিন হয়ে পড়বে। তারপরও চেষ্টা করতে পারি। একটা কালো মুরগি, 1 গজ কালো কাপড়, সরিষা, লাল ফুল, আতপ চাল, ডিম নিয়ে এসো, দেখা যাবে এরপর কি হয়। রাতে বাবা অফিস থেকে আসার সময় মুরগি আর যা যা ওই মহিলা আনতে বলল সব কিছু নিয়ে এলেন। বাবা মুরগিটা ব্যালকনিতে বেঁধে রাখলো। সকালে উঠে অবাক, মুরগি নাই, চারপাশে মুরগির পাখনা আর রক্ত। কিন্তু ব্যালকনির গ্রিল ছোট ছোট, কিভাবে কিভাবে কি হচ্ছে কিচ্ছু মাথায় আসছিল না। পরে আরেকটা মুরগির রক্ত দিয়ে তাবিজ দিল। কিছুদিন টিকছিলাম, আবারও শুরু হলো। একইভাবে চলছে। 3 বোনের মধ্যে আমি সবার চেয়ে সুন্দর ছিলাম, কিন্তু দিন দিন কালো হতে লাগলাম। এভাবেই বছর কাটছে। 2008 সালে এপ্রিলের রেজাল্ট এলো। এসএসসি পরীক্ষা পাশ করলাম, কিন্তু তেমন ভালো নম্বর পেলাম না। এই সব কারণেই সবাই মিলে ঠিক করলাম নানা বাড়ি যাব, চাঁদপুরে। ওইখানে ছোট মামা, নানি আর পাশের চাচা ভাইরা থাকে। অনেক বড় বাড়ি ওইখানে। কারেন্ট নাই, সন্ধ্যার সাথে সাথে সবাই ঘুমিয়ে যেত। মনে হয় গভীর রাতে অন্ধকার, আমি নড়তে চড়তে পারছি না। কেউ যেন ফিস ফিস করছে কানের কাছে এসে। শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। এভাবেই যদি আর কয়েক মিনিট থাকি আমি মরে যাব। আল্লাহর রহমত, মা আমার পাশে ছিল। মার ঘুম ভেঙে গেল, আর মা টর্চ লাইট জ্বালিয়ে দেখে আমি ঘ ঘ শব্দ করছি। আমাকে মা হাত দিয়ে নাড়াচাড়া দিল, আর আমি জোরে জোরে শ্বাস নিয়ে লাফিয়ে উঠি। মাকে ধরে আমি কান্না করতে লাগলাম। মা বলল চাঁদপুরেও এমন হচ্ছে। সকালে নানি সব কথা সব শুনে এক অন্ধ হুজুরের কাছে নিয়ে গেল। তিনি বলল কালো আঁচড় তিনি অনেক অনেক বড় একটা লোহার পেরেক দিল। বলল তুমি যেখানে ঘুমাবে ওইখানে গোল করে পেরেক ঘুরাবা, আর পেরেক বালিশের নিচে রাখবা। তাই করলাম। কিছুদিন পর চাঁদপুর থেকে ফিরে আসলাম। পেরেকটা সাথে রেখে ঘুমাতাম। কিছুদিন ভালোই ছিলাম। এর মধ্যেই আমার সাথে একটা ছেলের রিলেশন হয়। একজন আরেকজনের অনেক বেশি ভালোই দিন কাটছিল। একদিন রাতে ঘুম ভেঙে দেখি কালো অনেক লম্বা আমার পায়ের নিচে বসে আছে। লাফিয়ে উঠে দেখি কিচ্ছু নেই। বালিশের নিচে হাত দিয়ে মনে পড়ল আজকে পেরেকটা রাখি নাই, মনে হয় এই জন্যই আমাকে ডিস্টার্ব করছে। পেরেকটা রাখি ঠিক সেখানে। রাতটা কোন রকম কাটিয়েই মাকে সকালে বললাম মা পেরেকটা পাচ্ছি না। সবাই মিলে অনেক খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। কি আর করার, ওটাকে দেখতাম, ভয়ও করতাম, ভাগ্য বলে মেনে নিলাম। 2012-তে আমার ভালোবাসা মানুষের সাথে আমার বিয়ে হলো। বিয়ের আগে আমি ওকে আমার সমস্যার সব কথা খুলে বলি। ও তেমন সিরিয়াসলি ভাবে নিল না। বিয়ের 2 মাস পরে জানলাম আমি মা হব। 2 দিন পরে ঘুমিয়ে ভেঙে গেল, দেখি আমার স্বামীর মুখটা কালো কুচকুচে, পুরো শরীরটা কালো আর ভয়ঙ্কর দেখাচ্ছে। মুখটা আমার দিকে, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি ভয়ে খাট থেকে লাফ দিয়ে নামতে গিয়ে পা মোচড় খেয়ে পড়ে গেলাম। পেটে ব্যথাও পেয়েছিলাম। হঠাৎ দেখি লাইট জ্বলে উঠল। আমার স্বামী কি হয়েছে বলে আমার রীতিমতো ঘুম থেকে উঠল। আমি আমার স্বামীকে সবকিছু বললাম। আমি কাঁদতে লাগলাম। পরের দিন সকালে আমার স্বামী বড় বোনের সাথে একটা কবিরাজের কাছে গেলাম। উনি বলল ওই দানব তোমার বাচ্চা নষ্ট করতে চায়। তোমাকে 3 মাস খুব সাবধানে থাকতে হবে। কিছু দেখলে লাভ দিবা না, সাহস রাখো, দূর থেকে ভয় দেখাবে। তো উনি তাবিজে দোয়া পড়ে দিলেন। রাতে ঘুম ভাঙলো, দেখি টয়লেটের দরজার সামনে দাঁড়িয়ে আছে কেউ একজন। ভালো করে তাকিয়ে দেখি কিছুই নেই। অনেক কষ্টে 3 মাস পার করলাম। তারপর ঘর বন্ধ করলো। ঘর বন্ধের পর বেশ কিছুদিন ভালোই ছিলাম। আমার একটা ছেলে হলো। নাম দিলাম
সামি। একদিন রাতে ছেলের বয়স যখন 2 বছর, হঠাৎ ঘুম ভেঙে দেখি কারেন্ট নাই। স্বামীর কান্নার শব্দ অন্ধকারে। স্বামীর জায়গায় হাত দিয়ে দেখি স্বামী নেই। মোবাইলও খুঁজে পাচ্ছি না। স্বামীর আব্বুকে ডাকলাম, দুজনেই মিলে মোবাইল খুঁজে পেলাম। মোবাইলে লাইট জ্বালিয়ে দেখি স্বামী টয়লেটের দরজার কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। স্বামীকে কোলে নিয়ে কান্না থামালাম। ওকে দেখে মনে হচ্ছে ও অনেক বেশি ভয় পেয়েছে। আমরা তো হয়রান, স্বামী আমাদের মাঝখানে ঘুমায়, টয়লেটের কোণায় কিভাবে গেল? আমাদের বুঝতে আর বাকি রইল না এটা কার কাজ। আরেকদিন রাতে ঘুম ভাঙে স্বামীর আব্বুকে দেখি লম্বা একদম সোজা হয়ে শুয়ে আছে। হঠাৎ টয়লেট থেকে দেখি স্বামীর আব্বু বের হচ্ছে। মনে মনে চিন্তা করলাম, স্বামীর আব্বু এখন টয়লেট থেকে বের হলো, তাহলে আমার পাশে কে শুয়ে আছে? আমার বিছানার দিকে তাকিয়ে দেখি কেউ নেই। স্বামীর আব্বুকে বললাম, আর বলল, আমি তো টয়লেটেই ছিলাম, একটু আগে হয়তো তোমার মনের ভুল হয়েছে, ওরা কিছু না। আবার ঘর বন্ধ করলো, আমাকে আর স্বামীকে তাবিজ দিল। অনেক দিন ঠিক ছিলাম, আর বেশ কিছুদিন যাবৎ ধরে আমার যখনই ঘুম ভাঙে নড়তে চড়তে আর পাচ্ছিলাম না, নিঃশ্বাস নিতে পাচ্ছিলাম না। ওই সময় পেটের মাঝখানে খুব বেশি ব্যথা অনুভব হয়। কেউ সুই দিয়ে ফুটিয়ে রীতিমতো রক্তাক্ত করে দিচ্ছে। দেখি টয়লেটের কোণায় কেউ একজন দাঁড়িয়ে আছে। হুজুর বলছে এটা আমার সাথে থাকবে, আমি যে কোনো জায়গায় যাই না কেন, এবং আজীবন থাকবে। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন সবসময় সুস্থ থাকতে পারি কালো ছায়া থেকে। এই ছিল বিশাল একটা ঘটনা এবং খুবই রহস্যময় একটা ঘটনা আমার কাছে মনে হয়েছে। দ্যাটস ওয়াই আমি শেয়ার করলাম।